নমস্কার। আগমনীর আর একটা ভিডিও আপনাদের দরবারে হাজির। আগের দিন আমরা অনেক নোংরা বিষয়ে কথা বলেছি। আজকে যেটা বলবো সেটা হচ্ছে একটু রীতিনীতি নিয়ে। রীতিনীতিটা আমরা পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ রাখব। এক কথায় বলতে গেলে টপিকটার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স। আচ্ছা, এথিক্স বলতে আমরা কি বুঝি? এথিক্স বলতে বুঝি যে আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যে মূল্যবোধ, যে শিক্ষা, যে সমস্ত কিছু অর্জন করেছি সেগুলোকে আমাদের জীবনের আদর্শ করে নিয়ে নিজের মতো করে সেগুলো ব্যবহার করা বা জীবনে প্রয়োগ করাটাই হচ্ছে নীতি। পরিবেশের ক্ষেত্রেও ঠিক একই রকম, অর্থাৎ আমরা যে মূল্যবোধ, যে চিন্তাভাবনা, যে আদর্শ ইত্যাদিতে বিশ্বাসী সেটাই আমরা পরিবেশের কাছে কিভাবে তুলে ধরছি বা পরিবেশের প্রতি কিভাবে প্রয়োগ করছি সেটাই হচ্ছে কিন্তু এনভায়রনমেন্টাল এথিক্স বা পরিবেশীয় নীতি। এবার আসি, এই যে পরিবেশের প্রতিও নীতি প্রদর্শনের বিষয়টা আমাদের মাথাতে কি করে এলো। প্রথমত আমরা আমার আগের ব্লগগুলোতে বলেছি যে আমরা পরিবেশের প্রতি কীরূপ আচরণ করেছি শুরুতে, ব্রিটিশ শাসন থেকে শুরু করে স্বাধীনতার পরে অবধি। আপনারা যদি ব্লগগুলো একবার একটু দেখে নেন তাহলে নিজে বুঝতে পারবেন যে আমাদের কিভাবে আমরা পরিবেশের প্রতি অন্যায়, অত্যাচার এই সমস্ত করেছি। তো সেই সমস্ত জায়গা থেকে যখন আমরা সাফার করা শুরু করলাম তখন আমাদের মনে হলো যে পরিবেশের প্রতি আমাদের আচরণ পাল্টানো দরকার। কিন্তু এই নিয়ে নানা রকম চিন্তা ভাবনা, বৈজ্ঞানিক মহলে জটিলতা, এই সমস্ত বিষয়গুলো সৃষ্টি হলো এমন সময় 1962 সালে রাচেল কারসন সাইলেন্ট স্প্রিং নামক একটি বই লিখে ফেললেন, যেখানে দেখা গেল যে ডিডিটির প্রভাবে কিভাবে জীববৈচিত্র্য, বিশেষত পাখিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে জায়গায় ফল, ফুল সমস্ত কিছু রয়েছে অথচ পাখিরা থাকছে না। তার কারণ হচ্ছে যে পাখিদের ডিম পাড়ার সময় ক্যালসিয়াম নামক বস্তু মানে যৌগটি না থাকার কারণে কিন্তু পাখিদের ডিম যখনই মাটিতে পড়ছে সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, ফলে নতুন কিন্তু পাখি তৈরি হতে পারছে না। তো এই বিষয়টা কিন্তু মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিল। পরবর্তীকালে অলডো লিওপোল্ড, এবং তারপরে রিচার্ড রুটলি, এনারা কি করলেন, এই রকম পরিবেশের প্রতি নানা ধরনের চিন্তা ভাবনা, আলোচনা, প্রবন্ধ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এলেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে পরিবেশের প্রতি আমাদের চিন্তা ভাবনা, আদর্শ এই সমস্ত কিছু কিন্তু পাল্টাতে হবে। এবার চলে আসি যে হুট করে কিছু পাল্টাবো বললেই তো পাল্টানো যায় না। সেখানে আমাদের জানতে হবে যে আমাদের ওই যে আগে একটা ভিডিওতে বলেছি নিজেদের রুটকে ভুলে গেলে চলবে না, যে আমরা আমাদের রুট কি, আমরা কিভাবে পরিবেশের সাথে কানেক্ট হলাম, এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। এই সমস্ত বিষয়গুলো জানতে গিয়ে, ভাবতে গিয়ে দেখা গেল পরিবেশকে দুটো ভাগে কিন্তু ভাগ করে ফেললাম। মানে পরিবেশীয় নীতিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম। নাম্বার 1, অ্যানথ্রোপোসেন্ট্রিজম। অ্যানথ্রোপোসেন্ট্রিজম কি না, এক্ষেত্রে বলা হচ্ছে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সেক্ষেত্রে মানুষের যা প্রয়োজন সেগুলো তারা পৃথিবী থেকে নেবে এবং পৃথিবীর সমস্ত উপাদানই ঈশ্বর মানুষের জন্যই তৈরি করেছে, মানুষ কিন্তু এগুলো ব্যবহার করবেই। ঠিক আছে? তো এবং সেটাতে কোনো দোষ নেই। বেশ, এটা তো ঠিক হলো। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল থেকে অনেকে এই মতবাদকে সমর্থন করলেন। পরবর্তীকালে থমাস অ্যাকুইনাসও আসলেন এই বিষয়টির ওপর আলোকপাত করতে।
তিনিও এটাকে সমর্থন করলেন, কিন্তু তিনি একটু চেঞ্জ করে দিলেন বিষয়টা। তিনি বললেন যে নিশ্চয়ই মানুষের বেঁচে থাকার জন্য প্রকৃতি থেকে বিশুদ্ধ বাতাস নিতে হবে, খাদ্য বা পানীয়যোগ্য জল নিতে হবে, খাবার নিতে হবে, এই সমস্ত কিছু নিতে হবে। এবং সেই যেহেতু এগুলো ছাড়া মানুষ বাঁচবে না, তাই পরিবেশের এই সমস্ত উপাদানকে কিন্তু যত্নও করতে হবে, নির্দয়ভাবে তুলে নিলে হবে না, যত্নও করতে হবে। নাম্বার 2-এ উনি কি বললেন? নাম্বার 2-এ উনি বললেন যে প্রকৃতির যে সমস্ত বিষয়গুলো আমরা আমাদের পূর্বপুরুষ থেকে পেয়েছি, সেই বিষয়গুলো আমরা যেমন ভোগ করছি, সেগুলো যাতে আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারে, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এটি তাদের ন্যায্য অধিকার, কাউকে তার অধিকার থেকে কিন্তু বঞ্চিত করা যাবে না। তো এখান থেকে কিন্তু আমরা একটা নন অ্যানথ্রোপোসেন্ট্রিজমেরও কিন্তু সূত্রপাত পাচ্ছি। এবার চলে আসি আমরা সোজা নন অ্যানথ্রোপোসেন্ট্রিজম দ্বিতীয় ভাগ। সেখানে সহজ সরলভাবে 3টে ভাগ হয়ে যাচ্ছে: বায়োসেন্ট্রিজম, ইকোসেন্ট্রিজম, সেন্টিয়েন্ট সেন্ট্রিজম। আচ্ছা, বায়োসেন্ট্রিজমে কি বলা হচ্ছে? বায়োসেন্ট্রিজমে বলা হচ্ছে যে না, পৃথিবীর যে সমস্ত কিছু বায়োটিক পার্ট রয়েছে, অর্থাৎ জীব রয়েছে, সেগুলোকে রক্ষা করো, বায়োস্ফিয়ারকে রক্ষা করো। হ্যাঁ, তো তাহলেই পৃথিবী ভালো থাকবে, মানুষ ভালো থাকবে, সমস্ত উপাদান ভালো থাকবে। তো আমাদের বৌদ্ধিজম কিন্তু খানিকটা এতে সমর্থন করে। হ্যাঁ, তো তার জন্য আমার যে পরিবেশ এবং ধর্ম বিষয়ক ব্লগটা রয়েছে, ওটা দেখলে আপনাদের একটু সহায়তা হবে। তো নেক্সট চলে আসি ইকোসেন্ট্রিজম। ইকোসেন্ট্রিজম বলছে না, শুধু বায়োস্ফিয়ারকে রক্ষা করলে হবে না, যত আবায়োটিক ফ্যাক্টরস আছে, যেমন বা জড় পদার্থ যেমন মাটি, বায়ু, জল, এই সমস্তগুলোকে রক্ষা করতে হবে। এগুলো যদি না থাকে তাহলে তো জীব থাকবে না, কারণ জীব এবং জড় পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্কিত বা ইন্টারলিঙ্কড। হ্যাঁ, তো অর্থাৎ পুরো ইকোসিস্টেমকে বাঁচাও। একটা কথা বলছি, একটু যে কোনো কিছু বুঝতে গেলে অন্তত তার নামটা একটু ফলো করবেন, তাহলে নামটা থেকে কিন্তু খুব সহজেই বোঝা যেতে পারে যে কি বলতে চাইছে ভেতরে। তো এটা একটু যারা স্টুডেন্ট আছেন তাদের পক্ষে সহায়ক হবে। তো ইকোসিস্টেম থেকে বুঝতে পারছেন, ইকো শব্দটা আছে, অর্থাৎ পুরো ইকোসিস্টেমকে রক্ষার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ইকোসিস্টেমকে রক্ষার জন্য দুটো থিওরি কথা এখানে উঠে আসছে। একটা হচ্ছে ডিপ ইকোলজি, থিওরি অফ ডিপ ইকোলজি, আর একটা হচ্ছে হলিস্টিক নন অ্যানথ্রোপোসেন্ট্রিজম। থিওরি অফ ডিপ ইকোলজিতে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আর্নেনেস এবং অলডো লিওপোল্ড, এনারা এই মানে মতের প্রবক্তা। তারা কি বলছে? তারা বলছে নিজেদের স্বার্থেই ইকোসিস্টেমকে রক্ষা করো, ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবে। নেক্সট আসছি হলিস্টিক নন অ্যানথ্রোপোসেন্ট্রিজমে। এক্ষেত্রে কি বলা হচ্ছে? হলিস্টিক নন অ্যানথ্রোপোসেন্ট্রিজমের সমর্থক হচ্ছে ফ্রেয়া মেথিউ, পরবর্তীকালে লাভলক, এনারা এই বিষয়টিকে নিয়ে কথাবার্তা বলেছেন। তারা কি বলছেন? তারা বলছেন যে প্রকৃতি হচ্ছে গ্রিক দেবী গাইয়ার সমতুল্য। গাইয়া যেমন তার পুজো ঠিকঠাক না হলে তিনি প্রতিশোধ নেন, পাপ দেন, তো প্রকৃতিও নাকি ঠিকভাবে পরিচর্যা না পেলে, যত্ন না পেলে কিন্তু প্রকৃতিও কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে না। এবং বাস্তবে তো সত্যি, হয়তো মানে পুজো প্রকৃতি ধর্মের মধ্যে দিয়ে না দেখলেও আমরা যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ এ যাবৎ দেখে আসছি, হ্যাঁ, এই সবগুলোই কিন্তু আমাদের কার্যের ফল। নেক্সট আসি হচ্ছে সেন্টিয়েন্ট সেন্ট্রিজম। সেন্টিয়েন্ট সেন্ট্রিজম কিন্তু ইকোসেন্ট্রিজমের থেকে আরেকটু মডার্ন।
সেখানে বলা হচ্ছে, পিটার সিঙ্গার এর প্রবক্তা, তিনি বলছেন কি যে শুধুমাত্র ইকোসিস্টেম রক্ষা করো তাহলে মানুষ ভালো থাকবে তা নয়, ইকোসিস্টেমের সঙ্গে সঙ্গে মানুষের জীবন ধারণও একটু পাল্টাতে হবে, চিন্তাভাবনা পাল্টাতে হবে। অর্থাৎ তিনি বলছেন লিঙ্গ, বর্ণ, জাতি, ধর্ম এই সমস্ত কিছুকে ভুলে যেতে হবে, ভুলে গিয়ে সবাইকে একসাথে মিলে থাকতে হবে, সবাই সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে, সমস্ত রকম সম্পদ ভোগ করার অধিকার পাবে, তবেই কিন্তু পরিবেশ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। তো পিটার সিঙ্গারের এই সেন্টিয়েন্ট সায়েন্টিজম এটি কিন্তু সবচেয়ে আধুনিক। হ্যাঁ, তো এইটারই একটু সুর টেনে বলি, চলুন আমরা সবাই মিলে একসাথে করে পরিবেশকে ভালো রাখি, নিজেরাও ভালো থাকি, কারণ পরিবেশের ওপরই আমাদের জীবনযাপন নির্ধারণ করবে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। নমস্কার, সচেতন থাকুন, সুস্থ থাকুন।